একটা শান্ত গ্রাম, এক ভালোবাসায় ভরা বাবা আর তার আদরের মেয়ে। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ কিছু ঘটনা পুরো গ্রামের শান্তি কেড়ে নিয়েছে। স্কুল, কয়েকজন ছাত্রী আর কিছু প্রভাবশালী মানুষের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর মিস্ট্রি। কিন্তু সেই মিস্ট্রিটা আসলে কি, আর শেষ পরিণতি বা কি হবে এর, জানতে হলে আমাদেরকে গল্প শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর চলে এসেছি বহু প্রতীক্ষিত রবি তেজা অভিনীত সিনেমা ইরুমুডি নিয়ে। অনেকদিন পর রবি তেজার এই সিনেমাটা দর্শকদের কাছ থেকে বেশ ভালোই সাড়া পেয়েছে। গল্পটাও বেশ ইমোশনাল। তো গাইজ, কথা অনেক বেশি বলে ফেলেছি, চলুন শুরু করা যাক মুভির কাহিনী দিয়ে। মুভির একদম স্টার্টিং এ দেখা যায় একটা স্কুলের দৃশ্য। একটা ক্লাসরুমের ভেতরে হঠাৎ করেই ঢোকে একজন শিক্ষিকা। তাকে দেখে ক্লাসের সব স্টুডেন্ট কেমন জানে খুব ভয় পেয়ে যায়। এরপর সে একটা মেয়েকে ডেকে ক্লাসের বাইরে নিয়ে এসে সোজা অত্যাচার শুরু করে দেয়। আর এই পুরো ঘটনাটা স্কুলের সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এই শিক্ষিকা এতটাই খারাপ আর দাপটে স্বভাবের ছিল যে তার মুখের ওপর কথা বলার সাহস কারো ছিল না। তাই সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছিল না। এই ঘটনার পর মেয়েটা ভীষণ লজ্জিত হয়ে অঝরে কাঁদতে শুরু করে। পরদিন সকালে স্কুলের দপ্তরি যখন ক্লাসরুমের দরজা খোলে, তখন দেখে সেই মেয়েটি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এই পৈশাচিক দৃশ্য দেখে গোটা স্কুলের সবাই ভয়ে একদম কেঁপে ওঠে। ঘটনার পর সেই ম্যাডামকে ডেকে তার এই অপকর্মের জন্য শাস্তিস্বরূপ সাসপেন্ড করে দেওয়া হয়। রেগে গজগজ করতে করতে সে স্কুল থেকে চলে যায়। এরপর সিন বদলে যায়। স্ক্রিনে দেখা যায় চমৎকার একটা গ্রাম। সেই গ্রামের সরু রাস্তায় যখন একটা গাড়ি এসে ঢুকছিল, ঠিক তখনই এক লোক এসে ড্রাইভারকে অন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে বলে, সাথে তর্ক শুরু করে দেয়। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় যেন কোনো হর্ন না বাজানো হয়, কারণ ত্রিনাথের মেয়ে নাকি এখন ঘুমাচ্ছে। ড্রাইভার লোকটা তার কথা মেনে নিয়ে পাশের রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু এর পরপরই দেখা যায় সেই পথ দিয়ে আরেকটা বড় ট্রাক এসে ঢুকছে। আগের ড্রাইভারের মতোই এই ট্রাক ড্রাইভারকেও একই কথা বলে সতর্ক করা হয়, কিন্তু এই ট্রাকের ড্রাইভারটা ছিল চরম ডান পেটে আর জেদে। সে লোকটার কথা পাত্তাই দেয় না, সোজা গ্রামের ভেতর দিয়েই গাড়ি নিয়ে ঢুকে পড়ে। শুধু তাই নয়, গাড়ি চালানোর পাশাপাশি খুব জোরে জোরে হর্নও বাজাতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে এক লোক চলে আসে আর ট্রাক ড্রাইভারদের ধরে ধুমধাম মারধর শুরু করে। এই লোকটা কেনই বা ট্রাক ড্রাইভারকে এভাবে মারছে আর কেনই বা গ্রামের ভেতর হর্ন বাজানো নিষেধ, সেটা কাহিনীর একটু সামনের দিকে গেলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। গল্প এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে। এই গ্রামে একটা বেশ বড় মন্দির ছিল, যেখানে আয়াপ্পা ভগবানের পূজা হতো। মন্দিরের প্রধান পণ্ডিত হলেন গোপী রাজু। আর এখানে সিনেমার প্রথমবারের মতো দেখা মেলে ত্রিনাথের। ত্রিনাথ মূলত মন্দিরের পুজোতে গান গেয়ে সাহায্য করত। গ্রামে প্রতি বছর নিয়ম করে 41 দিনের একটা বিশেষ পুজো হতো। খুব সুন্দরভাবেই এবছরও পুজোর সব কাজ চলছিল। মন্দিরের কাজ শেষ করে ত্রিনাথ নিজের গ্রামে ফিরে আসে। কিন্তু গ্রামে এসেই সে সোজা গিয়ে প্রথমে একটু লাল পানি গিলে নেয়। আসলে এই লাল পানি ছাড়া তার একটা দিনও চলে না। তবে গত 41 দিন ধরে মন্দিরে পুজো চলায় তার এই লাল পানি খাওয়া পুরোপুরি নিষেধ ছিল। লাল পানি খেয়ে সে নিজের বাড়িতে ফিরে। ত্রিনাথের সংসারে মোট সদস্য 3 জন, তার বউ কাবেরী আর তাদের একমাত্র আদরের মেয়ে মণিকান্তা। তাদের পরিবার ছিল দারুণ হাসি খুশি আর ভালোবাসায় ভরা। ত্রিনাথ তার মেয়েকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। আর মেয়েরও একটা স্বভাব ছিল, গ্রামে সারাদিন কি কি ঘটেছে সেটা বাবাকে না বলে সে থাকতেই পারত না। ঘরে ফেরার পর ত্রিনাথ মেয়েকে জিজ্ঞেস করে সে যখন এতদিন বাইরে ছিল তখন গ্রামে কি কি ঘটেছে। মণি তখন তার বাবাকে একটা ঘটনা বলতে শুরু করে। এই গ্রামেরই আরেকজন লোক ছিল ইয়ারাজি, আর তার বদমাস ছেলের নাম নাগল্লা। বলতে গেলে বাবা ছেলে দুজনেই ছিল চরম দুশ্চরিত্র। কিছুদিন আগের ঘটনা, নাগল্লা গ্রামের একটা সাধারণ মেয়ের সাথে খুব জঘন্য ব্যবহার করেছে, এমনকি প্রকাশ্যে সবার সামনে মেয়েটার গায়ে কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। এই কথাটা কানে আসা মাত্রই ত্রিনাথের মাথার রক্ত তো গরম হয়ে যায়। সে প্রচন্ড রেগে যায়। পুরোহিত গোপী রাজু আর ত্রিনাথের বউ তাকে অনেক বোঝায় মাথা ঠান্ডা রাখার জন্য, কিন্তু ত্রিনাথ কারো কথাই শোনে না। আসলে সেই গ্রামের প্রতিটা মেয়ের মাঝে নিজের আদরের মেয়ের মুখটাই দেখতে পেত। তাই যে কোনো মেয়ের সাথে অন্যায় হলেই তার মেজাজ বিগড়ে যেত। শেষমেশ কারো বারণ না শুনেই সে বদমাসটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ঘর থেকে সোজা বেরিয়ে পড়ে। বাজারে পৌঁছাতেই নাগল্লাকে চোখের সামনে পেয়ে যায় ত্রিনাথ। আর কোনো কথা না বাড়িয়ে সে নাগল্লার উপর চড়াও হয় আর বেধড়ক পেটাতে শুরু করে। নাগল্লার চামচারা রুখে দাঁড়াতে এলে ত্রিনাথ তাদেরকেও পিটিয়ে ছাতু বানিয়ে দেয়। হট্টগোল দেখে হাটের শত শত মানুষ সেখানে জমে যায়। নাগল্লা যেভাবে সেই অসহায় মেয়েটার পোশাক ছিঁড়েছিল, ত্রিনাথও ঠিক একইভাবে পুরো হাটের মানুষের সামনে নাগল্লার জামা কাপড় টেনে টেনে ছিঁড়ে একদম খালি করে দেয়। এ দৃশ্য দেখে উপস্থিত সবাই নাগল্লাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা আর হাসাহাসি করতে শুরু করে। ভরা বাজারে নিজের এই চরম অপমান নাগল্লা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। গল্পের পরের দৃশ্যে দেখা যায় ত্রিনাথ মূলত কলা চাষের ব্যবসার সাথে যুক্ত। একদিন সে নিজের কলা বাগানে কাজ করছিল আর
তখনই সেখানে পরিবার নিয়ে ঘুরতে আসে পুরোহিত গোপীরাজু। গোপীরাজুর একটা মেয়ে ছিল, নাম গায়ত্রী। সে স্থানীয় হাই স্কুলে পড়াশোনা করত। সত্যি বলতে এই দুই পরিবারের মধ্যে সম্পর্কটা ছিল অত্যন্ত মধুর আর গভীর। কথার প্রসঙ্গে উঠে আসে যে আজকে ত্রিনাথ আর তার বউয়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই তারা গোপীরাজুর পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। এদিকে মণি গায়ত্রীকে বলে সিনেমা দেখতে যাবে কিনা। গায়ত্রী বাবার ভয়ে বলে না, যাব না, এটা বলে তারা চলে যায়। তারা চলে গেলে ত্রিনাথ তার বউয়ের সাথে খুনসুটি করে আর কথা দেয় স্পেশাল দিনে সে ভুলেও মদ স্পর্শ করবে না। দেখতে দেখতে তাদের অ্যানিভার্সারির দিনটা ভালোবাসা আর আনন্দের মধ্যে খুব সুন্দরভাবেই কেটে যায়। এবার দৃশ্য শহরের একটা পোল্ট্রি ফার্মে নিয়ে যায়, যেখানে কয়েকজন বখাটে যুবক কাজ করত। তবে সেদিন কাজে এসেছিল তাদের মধ্যে কেবল একজন। ফার্মের মালিক তাকে বাকিদের অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করলে সে একটা ভুয়া অজুহাত খাড়া করে বলে যে ওদের শরীর খারাপ। এটা শুনে মালিক তাকে টাকা দিয়ে চলে যায়। মালিক চলে গেলে ছেলেটা সেখান থেকে একটা মুরগি চুরি করে সোজা তাদের গোপন আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে দেখে বাকি তিনজন আগে থেকেই বসে আছে। তাদের চেহারা আর হাবভাব দেখলেই বোঝা যায় যে এরা কোনো ভালো ঘরের সন্তান নয়। তাদের একজন বাথরুম থেকে একটা অ্যাডাল্ট ম্যাগাজিন হাতে নিয়ে বের হচ্ছিল। তাদেরকে আরেকজন হেসে মন্তব্য করে, আরে এর তো দেখছি মাথা নষ্ট হয়ে গেছে, এর জন্য খুব দ্রুত একটা মেয়ে জোগাড় করতে দিতে হবে। পরের সিনে দেখা যায় একটা নির্জন মেঠো রাস্তার উপর দিয়ে একটা বাস ছুটে চলেছে। বাসের ভেতরে গল্পগুজবে মেতে ছিল হাই স্কুলে পড়া কয়েকজন ছাত্রী। বাসটা একটা নির্দিষ্ট স্টপেজে এসে থামলে মেয়েগুলো সেখান থেকে নেমে পড়ে। আসলে এখান থেকে ওদের মূল গ্রামটা ছিল প্রায় 4 কিলোমিটার ভিতরের দিকে। স্কুলটা অনেকটা দূরে হওয়ায় তারা প্রতিদিন সাইকেল চালিয়ে এসে স্টপেজে রেখে বাসে উঠতো আর ফেরার পথে আবার সাইকেল নিয়ে বাড়িতে ফিরতো। কিন্তু সেদিন স্টপেজের যাত্রী ছাউনিতে বসেছিল ওই 4 জন বখাটে লোক। মেয়েগুলো যখন নিজেদের সাইকেল নিতে যায় তখন দেখতে পায় প্রতিটা সাইকেলের চাকাই পাংচার করে রাখা হয়েছে। বুঝতে বাকি থাকে না যে এটা ওই 4 বদমাশেরই কাজ। মেয়েদের দল থেকে একজন সাহসী হয়ে লোকগুলোর এমন কাজের জন্য কড়া গলায় প্রতিবাদ জানায়। এতে লোকগুলো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েদের উদ্দেশ্যে অত্যন্ত বাজে ও কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করে। ওদের চোখ মুখের কুৎসিত চাহনি দেখলেই বোঝা যাচ্ছিল যে মেয়েগুলোর সাথে খারাপ কিছু করার একটা উদ্দেশ্য ওদের রয়েছে। একজন তো সঙ্গীকে উস্কে দিয়ে বলেই ফেলে, কিরে তোর কি এই মেয়েটাকে পছন্দ হয়েছে? পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মেয়েগুলো আর কথা বাড়ায় না, ভয়ে চুপচাপ সাইকেলগুলো ঠেলতে ঠেলতে হাঁটা পথে গ্রামের দিকে রওনা দেয়। কিছুক্ষণ হেঁটে তারা গ্রামের কাছাকাছি চলে আসে। সেখানকার একটা চায়ের দোকানে বসেছিল গোপীরাজু সহ গ্রামের বেশ কয়েকজন মুরব্বী। গোপীরাজুর মেয়ে গায়ত্রী আর তার বান্ধবীরা স্টপেজে ঘটে যাওয়া পুরো ঘটনাটা গোপীরাজুকে খুলে বলে। শুনে গোপীরাজু সহ সেখানে উপস্থিত সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই নিজের গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল ত্রিনাথ। ত্রিনাথকে আসতে দেখেই গোপীরাজু মেয়েদের বারণ করে দেয় যেন ত্রিনাথকে এই ঘটনার বিন্দুমাত্র আভাসও না দেওয়া হয়, কারণ ত্রিনাথ জানলে ওই লোকগুলোকে গিয়ে পিটিয়ে শেষ করে ফেলবে আর গ্রামে একটা রক্তকুহি ঝামেলা বেঁধে যাবে। ত্রিনাথ গাড়ি থামিয়ে মেয়েদের সাইকেলের চাকা পাংচার দেখে কারণ জানতে চায়, কিন্তু বাবার বারণ থাকায় গায়ত্রীরা সত্যিটা চেপে রেখে বানিয়ে বলে যে অতিরিক্ত গরমের কারণেই হয়তো চাকার পাম্প লিক হয়ে গেছে। ত্রিনাথও আর বেশি কিছু না ভেবে সেখান থেকে তার আদরের মণিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আসলে ত্রিনাথ যেখানেই যেত না কেন প্রায় প্রতিটা জায়গাতেই তার মেয়ে মণি তার ছায়ার মতো সাথে থাকতো। প্রতিদিন তো এভাবে চলতে পারে না। মেয়েদের নিরাপত্তার এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান তো করতেই হবে। এজন্য পরদিন সকালবেলাতেই পুরোহিত গোপীরাজু সোজা চলে আসে তাদের এলাকার এমএলএর কাছে। সেখানে পৌঁছেই সে এমএলএকে মেয়েদের যাতায়াতের কারণ, দশা আর বাস স্ট্যান্ডের সমস্যার কথাটা খুলে বলে। গোপীরাজুর কথা শুনে এমএলএ জানায়, দেখুন আপনাদের গ্রামে রাতারাতি একটা নতুন হাই স্কুল বানিয়ে দেওয়া তো আর আমার একার পক্ষে কখনোই সম্ভব নয়। তবে আমি একটা কাজ করতে পারি, সরকারি বাস যাতে অন্য কোথাও না থেমে সোজা আপনাদের গ্রামের ভেতর পর্যন্ত যায় আমি তার পাকা ব্যবস্থা করে দিচ্ছি। এই আশ্বাসটুকু শুনে গোপীরাজুরা তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ আপাতত এটুকু ব্যবস্থা হলেই মেয়েদের যাতায়াতের বড় সমস্যাটা মিটে যাবে। পরদিন সকালের ঘটনা, গ্রামের পাশের একটা ডোবা থেকে এক লোক প্রতিদিনের মতো পানি নিতে এসেছিল, কিন্তু পানি নেওয়ার সময় আচমকাই পানির মধ্যে চোখ পড়তে সে থমকে যায়। দেখতে পায় পানির উপর ভেসে রয়েছে একটা তাজা লাশ। এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখা মাত্রই ভয়ে তার গায়ের রক্ত হিম হয়ে যায়। সে আতঙ্কে আর চিৎকার করতে করতে দৌড়ে গ্রামের দিকে ছুটে যায়। কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে সেই ডোবার পাড়ে ভিড় জমায় গ্রামের শত শত মানুষ। কাছে গিয়ে লাশটা ভালো করে পর্যবেক্ষণ করতেই সবার চোখ কপালে ওঠে। এটা আসলে কম বয়সী মেয়ের লাশ, আর এই মেয়েটা অন্য কেউ নয়। দুদিন আগে বাস স্ট্যান্ডে ওই 4 বদমাশের সাথে যে সাহসী মেয়েটি তর্ক করেছিল এটি তারই নিথর দেহ। তবে কি ওই 4 শয়তান মিলে এই নিষ্পাপ মেয়েটাকে এভাবে খুন করে ফেলে দিল? চোখের সামনে এমন নির্মম ঘটনা দেখে পুরো গ্রাম যেন একেবারে থমকে যায়। গায়ত্রীও সেখানে এসে সহপাঠীর এই বিভৎস পরিণতি দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। মেয়েটার বাবা মা তখন অঝরে কান্নাকাটি করছিল। এদিকে ইয়ারাজি তার লোকজনকে বলতে থাকে যে মেয়েটার হয়তো কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল আর সেই তার এই ব্যবস্থা করেছে। গায়ত্রী তখন ইয়ারাজিকে জানায় যে আনুষা অনেক ভালো মেয়ে ছিল এবং পড়ালেখাতেও খুব ভালো করতো, কিন্তু ইয়ারাজি আরো কিছু উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ভিড়ের মধ্যে আগমন ঘটে সেই 4 বদমাশ যুবকের। তারা লাশের দিকে তাকিয়ে মুখে একটা কুৎসিত
হাসি ছড়িয়ে দেয়, যা থেকে উপস্থিত সবার বুক কেঁপে ওঠে। শান্তশিষ্ট এই গ্রামে কিছুদিন আগেও কখনো এমন নৃশংস ঘটনা ঘটেনি। পুরো গ্রাম এখন গভীর এক আতঙ্কের চাদরে ঢেকে যায়। এরপর দেখা যায় এমএলএ নারকেল ভেঙে সেই বাস সার্ভিস উদ্বোধন করে। এতে সবাই ভীষণ খুশি হয়, কারণ এখন আর কষ্ট করতে হবে না, বাস সরাসরি গ্রাম পর্যন্তই আসা যাওয়া করবে। এদিকে ত্রিনাথের আদরের মেয়ে মণি অবশেষে তার প্রাইমারি স্কুলের গণ্ডি পার করেছে। ত্রিনাথ অবশ্য প্রথমে মেয়েকে অত দূরের কোনো হাই স্কুলে পাঠাতেই চাইছিল না, কিন্তু এখন যেহেতু বাস সোজা গ্রামের ভেতর পর্যন্তই আসে, তাই অনেক ভেবেচিন্তে সে মণিকে সেই হাই স্কুলেই ভর্তি করিয়ে দিয়েছে। আজ মণি জীবনের প্রথমবারের মতো হাই স্কুলে যাচ্ছে, তাই ত্রিনাথ তার মেয়েকে বাসে গায়ত্রীর পাশে বসিয়ে দেয় এবং গায়ত্রীকে মনির একটু খেয়াল রাখতে বলে। বাস ছেড়ে চলে গেলে এমএলএ কে সবাই অনেক ধন্যবাদ জানায়, আর তার সাথে ত্রিনাথ উপহার হিসেবে এক কাঁদি পাকা কলা এমএলএর গাড়িতে তুলে দেয়। গায়ত্রী মনিকে সাথে নিয়ে স্কুলে চলে আসে। নতুন বড় স্কুল চত্বরে পা রাখতেই পরিবেশটা মনির খুব পছন্দ হয়ে যায়। এরপর দুজন যার যার নির্দিষ্ট ক্লাসরুমের দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গায়ত্রীর ক্লাসরুমে এসে হাজির হয় সেই শিক্ষিকা যাকে সিনেমার একদম স্টার্টিং এ আমরা দেখেছিলাম। আসলে উনি ছিল সেই চরম বদমাশ আর অত্যাচারী ম্যাডাম। ওনার হাবভাব আর চোখের দৃষ্টি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওনার মাথায় নিশ্চয়ই কোনো মারাত্মক মানসিক রোগ রয়েছে। ওনার সাসপেনশনের 1 মাসের মেয়াদ এখনো পূর্ণ হয়নি, কিন্তু ওপর মহলের ক্ষমতার জোরে কিছুদিন আগেই ওনার আবার সাসপেনশনটা তুলে নেওয়া হয়েছে। ক্লাসরুমে পা রেখে উনি হিংস্র হেসে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে করে বলে, কি রে, আমি ছিলাম না বলে এতদিন খুব মজায় আর আরামে ছিলে, তাই না? আমার সাসপেনশন উঠে গেছে আর আমিও ফিরে এসেছি। এরপর তিনি পরীক্ষার রেজাল্ট শিট বের করে সবার নম্বর শোনায় এবং ক্লাসের সেরা কয়েকজন টপারকে বেছে নিয়ে একটা স্পেশাল ক্লাসের কথা ঘোষণা করে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই বাছাই করা স্টুডেন্টদেরকে তিনি নিজের বাসায় নিয়ে আলাদাভাবে স্পেশাল ট্রেনিং দেবে, আর সেই সিলেক্টেড স্টুডেন্টদের তালিকার মধ্যে গায়ত্রীর নামও ছিল। ক্লাস শেষে ম্যাডাম যখন ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলেন, তখন গায়ত্রী কিছুটা দ্বিধা আর ভয় নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ায়। সে বিনীতভাবে বলে, ম্যাম, আপনার কাছে স্পেশাল ক্লাস করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার বাসায় ক্লাস করতে গেলে আমার গ্রামের শেষ বাসটাও মিস করে ফেলবো। রাত হয়ে গেলে আমি অত দূরে বাড়ি কিভাবে ফিরবো? গায়ত্রীর উদ্বেগ শুনে ম্যাডাম একটু ঠান্ডা হাসি দিয়ে বলে, আরে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু ক্লাস তোমাকে করতেই হবে, কারণ এই ক্লাসটা তোমার ভবিষ্যতের জন্য খুব স্পেশাল হতে চলেছে। ম্যামের কথার ধরনটা গায়ত্রীর মনে একটা অজানা ভীতির সৃষ্টি করে। মন কোনোভাবেই সায় দিচ্ছিল না, কিন্তু ক্লাসে ভালো রেজাল্ট করার আর টপার হওয়ার তাগিদে শেষ পর্যন্ত সে ম্যামের দেওয়া সেই কুপ্রস্তাবে রাজি হতে বাধ্য হয়। সেদিন স্কুল ছুটি শেষে সবাই যখন একসাথে বাড়ি ফিরছিল, তখন গায়ত্রীর মনটা একেবারেই ভালো ছিল না। আসলে সে সময় ওর পিরিয়ড চলছিল। মনি বুঝেছিল গায়ত্রী আপুর মন খারাপ, তাই পথে ওর মন ভালো করার জন্য নানা রকম মিষ্টি মিষ্টি কথা বলছিল। এভাবে কিছুক্ষণ হাঁটার পর তারা বাসে উঠতেই হঠাৎ সেই 4 জন বদমাশ যুবক সোজা বাসের ভেতর উঠে পড়ে। তারা বাসের ভেতরে এই মেয়েগুলোর সাথে অত্যন্ত বাজে ও কুরুচিপূর্ণ ব্যবহার করতে শুরু করে আর নানা রকম কুপ্রস্তাব দিতে থাকে। এমনকি গায়ত্রীর মাথা থেকে একটা ফুল খুলে নিয়ে তাদের একজন গায়ত্রীর হাতে গুজে দিয়ে বলে, আমার ভাই তোকে ভীষণ ভালোবাসে, কালকের মধ্যে এটার পজিটিভ উত্তর চাই, তাও আবার একদম নিজের হাতে লিখে দিতে হবে, না হলে কিন্তু তোরাই চরম ঝামেলায় পড়বে। ওদের এই নোংরা আচরণ বাসের কারোরই ভালো লাগছিল না, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেনি। এরপর কোনো মতে বাড়ি ফিরে এসে গায়ত্রী তার বাবার কাছে পুরো ঘটনাটা কেঁদে কেঁদে খুলে বলে। সে সোজা থানায় গিয়ে পুলিশ কমপ্লেন করতে চায়, কারণ এতদিন ওই বখাটের লোকগুলো দূরে বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে বসে বাজে আচরণ করতো, আর এখন সরাসরি বাস সোজা গ্রামের ভেতর আসায় ওরা বাসের ভেতরে উঠেই ডিস্টার্ব করা শুরু করেছে। কিন্তু গোপীরাজও মেয়েকে শক্ত গলায় বারণ করে দেয়। সে বলে, থানায় যাওয়া কোনোভাবেই পসিবল না, পুলিশ কোর্ট হলে পুরো গ্রামে আমাদের আর কোনো ইজ্জত সম্মান থাকবে না, তার থেকে এসব ঝামেলায় চেপে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিছুদিন হয়তো ওরা তোকে একটু জ্বালাতন করবে, তারপর সব এমনিতেই আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তবে বাবার এমন কাপুরুষিত সিদ্ধান্ত গায়ত্রী কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিল না। এদিকে গভীর রাতে ঘুমানোর জন্য শুয়েছিল ত্রিনাথ, বউ কাবেরী আর আদরের মেয়ে মনি। ত্রিনাথ মনির মাথায় হাত বুলিয়ে আলতো করে জিজ্ঞেস করে, কি মনে, আজ স্কুলে তোমার প্রথম দিন কেমন কাটলো? মনি সারাদিনের সব আনন্দের কথা খুব সুন্দরভাবে বলছিল, কিন্তু বলতে বলতে বাসে আসার সময় গায়ত্রী আপুর সাথে ওই 4 জন বখাটের যে জঘন্য ঘটনা ঘটেছিল সেটাও বাবাকে জানিয়ে দেয়। নিষ্পাপ মেয়ের মুখে অপকর্মের কথা শোনা মাত্রই ত্রিনাথের রক্তের তেজ মাথায় চড়ে যায়। সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সাথে সাথে মনিকে জিজ্ঞেস করে, ওই লোকগুলো দেখতে কেমন ছিল? মনিও একদম হুবহু বর্ণনা দিয়ে বাবাকে বলে যে লোকগুলোর চেহারা কেমন ছিল। নিজের গ্রামের মেয়ের সাথে এমন অন্যায়ের কথা শুনে ত্রিনাথ চরম রাগে তখন বিছানা ছেড়ে তখনই উঠে যায়, আর তার বউ কাবেরী তাকে হাত ধরে আটকানোর অনেক চেষ্টা করে, অনেক অনুরোধ করে ঝামেলায় না জড়াতে, কিন্তু ত্রিনাথের রাগের সামনে কোনো বাধাই টিকে থাকে না। বউয়ের কথা কানে না তুলে সে সোজা ঘর থেকে বেরিয়ে পড়ে ওই 4 বদমাশকে খুঁজে বের করে পিটিয়ে ছাতু করার উদ্দেশ্যে।
কিছুক্ষণের মধ্যেই গ্রাম থেকে একজনকে সাথে নিয়ে ত্রিনাথ এক গহীন জঙ্গলের ভেতরে পৌঁছায়। লোকটা তাকে জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি দেখিয়ে বলে ওরা 4 জন এখানেই থাকে। ত্রিনাথ পা বাড়িয়ে ভেতরে ঢুকতেই বাইরে থাকা লোকটার উপর ওই 4 জনের একজন আচমকা অ্যাটাক করে বসে। মারামারির শব্দ কানে আসতেই ত্রিনাথ দ্রুত বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে তাকেও এসে অ্যাটাক করে বসে। এরপর শুরু হয় ত্রিনাথ আর 4 শয়তানের মধ্যে এক ভয়ঙ্কর রক্তাক্ত ফাইটিং। যদিও ওরা সংখ্যায় 4 জন ছিল, কিন্তু ত্রিনাথের হিংস্র রাগের সামনে তারা একটু টিকে থাকতে পারছিল না। ত্রিনাথ একাই 4 জনকে কুকুরের মতো মারতে শুরু করে। ধুমধাম মার ধরে ওদের অবস্থা একদম আধমরা বানিয়ে ফেলার পর ত্রিনাথ শক্ত দড়ি দিয়ে 4 জনকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর হাত উঁচিয়ে গর্জে উঠে বলে, এরপর যদি আমার গ্রামের কোনো মেয়ের দিকে তোরা চোখ তুলে তাকাস তবে তোদের একদম জ্যান্ত পুঁতে ফেলবো। আজ শুধু পিটিয়ে ছেড়ে দিয়ে যাচ্ছে। হুমকি দিয়ে ত্রিনাথ সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলাতেই দেখা যায় রেগে গজগজ করতে করতে ত্রিনাথের বাড়িতে হাজির হয় গোপীরাজও। সে সময় ত্রিনাথ উঠোনে বসে খুব আদর করে তার মেয়ে মনিকে খাবার খাইয়ে দিচ্ছিল আর স্কুলের জন্য রেডি করছিল। সেখানে এসে গোপীরাজও ত্রিনাথকে উঁচু গলায় যা মুখে আসে তাই বলে বকাঝকা করতে শুরু করে। ওরা বাসের মধ্যে আমার মেয়েকে ডিস্টার্ব করেছে, তো তুমি কেন গিয়ে ওদের গায়ে হাত তুলতে গেলে? এখন যদি ওই লোকগুলো ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলে তবে তার দায়ভার কে নেবে? তুমি নেবে? তোমার এই হটকারী কাজটা আমার একদম ভালো লাগেনি, আর তোমার এইসব করার কোনো রাইটসও নেই। গোপীরাজের মুখে এমন অপমানজনক কথা শুনে ত্রিনাথের বুকটা কষ্টে ভেঙে যায়। সে অভিমানী চোখে চেয়ে বলে, আমি গায়ত্রীকে পর ভাবিলাম, নিজের মেয়ের মতোই দেখি, তাই সহ্য করতে না পেরে এমনটা করেছে। ত্রিনাথকে এভাবে ভেঙে পড়তে দেখে গোপীরাজু বুঝতে পারে যে নিজের ভয়ে সে বড় ভুল করে ফেলেছে। সে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে বলে, আসলে আমার এমন ভাবে কথা বলাটা একেবারেই উচিত হয়নি ত্রিনাথ, আমাকে তুমি ক্ষমা করে দাও। যদি ওরা মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলে এই আতঙ্কে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আমি খুব ভালো করেই জানি আমার মেয়ের জন্য তুমি সবসময় ভালোই চাও। শুধু আমার মেয়ে কেন, এই গ্রামের প্রতিটা মেয়ের নিরাপত্তার জন্য তুমি একমাত্র ভরসা। এরপর দুজনের মান অভিমান গলে জল হয়ে যায় এবং সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পরদিন বিকালবেলাতেই ত্রিনাথ নিজের গাড়ি নিয়ে সময় মতো পৌঁছে যায় নিজের মেয়েকে বাড়ি ফিরে নিয়ে আসার জন্য। মনি গাড়ি থেকে নেমেই বাবাকে আবদার করে বলে, চলো না বাবা, আমরা গায়ত্রী আবুর সাথে একটু দেখা করে তারপর বাড়ি যাই। ত্রিনাথ তখন স্কুলের অন্য একজনকে গায়ত্রীর কথা জিজ্ঞেস করলে সে জানায় সে গায়ত্রী নাকি ম্যামের স্পেশাল ক্লাসে আটকে আছে। শুনে ত্রিনাথ মনিকে বলে, তাহলে এখন আর দেখা করা যাবে না মনি, চলো। এরপর ওরা বাবা মেয়ে পাশের বাজারে গিয়ে দাঁড়ায় এবং মনির জন্য এক গ্লাস ঠান্ডা শরবত কেনায়। মনি যখন শরবত খাচ্ছিল ঠিক তখনই তার চোখে পড়ে গায়ত্রীর সাথেই হাই স্কুলে পড়া অন্য একটা মেয়ের দিকে। সেই মেয়েটাকেও তো গায়ত্রীর সাথে ম্যামের সেই স্পেশাল ক্লাসের জন্য সিলেক্ট করা হয়েছিল, কিন্তু সেই স্পেশাল ক্লাস ছেড়ে একা একা কেন বাজারে ঘুরছে? উৎসাহী মনি শরবতের গ্লাস হাতে সোজা মেয়েটার কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে, তোমার তো এখন ম্যামের বাসায় স্পেশাল ক্লাস করার কথা, তুমি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছ কেন? একথা শোনা মাত্রই মেয়েটার চোখ ছলছল করে ওঠে। সে খুব করুণ আর আতঙ্কিত গলায় জবাব দেয়, আমি আর কোনোদিন স্কুলে যাব না, পড়বো না। কিন্তু একটা ক্লাসের টপার কেন হঠাৎ স্কুল ছেড়ে দেওয়ার কথা বলবে, তা কোনোভাবেই মাথায় ঢোকে না মনের। মনি ওকে জিজ্ঞেস করে, তুমি কি শরবত খাবে? এরপর মনি বাবার কাছে গিয়ে সেই মেয়েটার জন্য শরবত কিনে দিতে বলে, কিন্তু সেদিকে ফিরে তাকাতেই দেখে মেয়েটার সুযোগ বুঝে সেখান থেকে চুপচাপ চম্বর দিয়েছে। মেয়েটির এই অস্বাভাবিক হাবভাব দেখে মনের স্পষ্টভাবে মনে হয় যে সে নিশ্চয়ই খুব বড় আর ভয়ঙ্কর কোনো সত্য গোপন করছিল। সন্ধ্যাবেলাতেই দেখা যায় সেই বজ্জাত ম্যামের বাড়িতে গায়ত্রীর স্পেশাল ক্লাস করানোর জন্য ডেকে আনা হয়। এখানে আসার পরপরই ম্যাম ওকে বলে, তুমি আগে বাথরুমে গিয়ে সুন্দর করে গোসল করে ফ্রেশ হয়ে আসো। প্রথমে তো গায়ত্রী দ্বিধা আর সংকোচ জানায়, কোনো সমস্যা নেই ম্যাম, আমি ঠিকই আছে, গোসলের দরকার নেই। কিন্তু ম্যাম কোনো কথা শুনতে নারাজ। সে গায়ত্রীকে রীতিমতো জোর করতে থাকে। উপায় না দেখে গায়ত্রী গিয়ে গোসল করে আসে। এরপর সেই ম্যাম গায়ত্রীকে একদম নিজের গা ঘেঁষে বসে এবং তার সাথে জঘন্য আর বিকৃত ব্যবহার করতে শুরু করে দেয়। এমনকি গায়ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার শরীরের স্পর্শকাতর জায়গায় বাজেভাবে টাচ করতে থাকে। এসব কুরুচিপূর্ণ আচরণ গায়ত্রীর কাছে একটুও ভালো লাগছিল না। সে আতঙ্কে শিউরে উঠছিল। তখন সে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু শয়তান ম্যাম ওকে কড়া গলায় হুমকি দেয়, তুই যদি এসব সহ্য করতে না পারিস তাহলে তোকে কিন্তু আমি ফাইনাল পরীক্ষাতেই বসতে দেবো না। কিভাবে তুই টপার হয়ে ভালো রেজাল্ট করিস তা আমিও দেখে নেব, কারণ তোকে তো আমি স্কুলে পরীক্ষাতেই ঢুকতে দেবো না। ম্যামের এমন মারাত্মক হুমকিতে গায়ত্রী চরম ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ঘরের বাইরে থেকে হুট করে একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনতে পাওয়া যায়। হঠাৎ গাড়ির শব্দে সেই ম্যাডাম আর তার সাথে থাকা আরেকটা গোপন লোক খানিকটা চমকে গিয়ে ভয় পেয়ে যায়। আসলে ঘটনা হচ্ছে ত্রিনাথ নিজেই গাড়ি দিয়ে তার আদরের মেয়ে মনিকে সাথে করে এখানে চলে এসেছিল গায়ত্রীকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য। বাইরে ত্রিনাথ এসেছে বুঝতে পেরে গায়ত্রী যখন চলে যেতে নেয় তখন ম্যাম আবার তাকে কড়া গলায় ভয় দেখিয়ে বলে, যদি তুই ত্রিনাথকে এসবের বিন্দু মাত্র কিছু বলিস তাহলে কিন্তু আমি তোকে চিরতরে পরীক্ষায় বসা বন্ধ করে দেব। এবার তুই নিজে চিন্তা করে দেখ যে তুই কি করবে।
গায়ত্রীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ভয়ে একদম সিটিয়ে গেছে। তবে বাইরে দাঁড়ানোর সরল ত্রিনাথ এসব চক্রান্তের কিছুই টের পায় না। সে বিন্দুমাত্র না বুঝে গায়ত্রীকে গাড়িতে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ত্রিনাথের গাড়ি চলে যাওয়ার পর ম্যাডাম কিছুটা চিন্তিত হয়ে তার সাথে থাকা লোকটাকে জিজ্ঞেস করে, কি মনে হয় গায়ত্রী কি ত্রিনাথকে আমাদের ব্যাপারে কিছু বলে দিবে? লোকটা তখন আশ্বস্ত করে জানায়, গায়ত্রী মেয়েটা তার পড়ালেখা আর রেজাল্ট নিয়ে ভীষণ সিরিয়াস ম্যাম, তাই আমার মনে হয় না যে নিজের ক্যারিয়ার বাজি রেখে আমাদের বিরুদ্ধে মুখ খুলবে। কিন্তু এই কথার কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ির শব্দ আবারও কাছে আসতে শুরু করে। তারা দেখে ত্রিনাথ গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে সোজা তাদের বাড়ির সামনে এসে থামায়। এই দৃশ্য দেখে তো ম্যাডাম আর ওই লোকটার বুকের ভেতরে হাতুড়ি পেটার মতো ভয়ে ঢুকে যায়। তবে ত্রিনাথ তাদের সবাইকে একদম অবাক করে দিয়ে নিজের গাড়ি থেকে বিশাল এক কাঁদি তাজা কলা বের করে ম্যাডামের হাতে ধরিয়ে দেয়। হাসি মুখে জানায়, আরে এটা তো আমি দিতে একদম ভুলেই গিয়েছিলাম। আপনি আমাদের গ্রামের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এত কষ্ট করছেন, আপনার এইটুকু কলার কাঁদি তো প্রাপ্য রয়েছেই ম্যাডাম। এটুকু বলে সরল মনে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় ত্রিনাথ। সেদিন রাত গভীর হলে গায়ত্রীর ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। বিছানায় শুয়ে শুয়ে ম্যাডামের করা সেই সব নোংরা আর কুৎসিত আচরণের কথা মনে পড়তেই সে আঁতকে ওঠে এবং চমকে গিয়ে তার ঘুম ভেঙে যায়। চরম আতঙ্ক আর মানসিক যন্ত্রণায় সে আর চুপ থাকতে পারে না। সাথে সাথে ঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় ত্রিনাথের বাড়িতে। ত্রিনাথকে সামনে পেয়েই কেঁদে কেঁদে ম্যাডামের আসল রূপ প্রকাশ করতে থাকে। আমরা ম্যাডামকে বাইরে থেকে যেমন ভালো মানুষ ভাবতাম, তিনি কিন্তু আসলে একদমই তেমন নন। তিনি অত্যন্ত জঘন্য আর নোংরা প্রকৃতির বিকৃত মানসিকতার একজন মানুষ। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই সময়টাতে ত্রিনাথ অতিরিক্ত মদ বা লাল পানি খেয়ে মারাত্মক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। নেশার ঘরে ঢুলতে ঢুলতে সে গায়ত্রীর আকুতি আর কান্নার কোনো কথাই শুনতে পাচ্ছিল না ঠিক মতো, এমনকি বুঝতেও পারছিল না। উল্টো নেশার ঝোঁকে সে গায়ত্রীর মাথায় হাত রেখে বলতে থাকে, তোমাকে কিন্তু এবার পরীক্ষাটা খুব ভালো রেজাল্ট করতে হবে গায়ত্রী। এই পুরো ডিস্ট্রিক্টের মধ্যে তোমাকে টপ হতে হবে, আর তারপর তুমি আমার মনিকে পড়াশোনা দেখাবে। এইসব কথা শুনে গায়ত্রী স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে ত্রিনাথ কাকা তার পড়াশোনা নিয়ে কতটা স্বপ্ন দেখে আর কতটা আশাবাদী, আর এই মদের নেশায় তাকে এখন কোনো কিছু বোঝানো অসম্ভব। তাই নিজের জীবনের চরম সত্যটা চেপে গিয়ে সে আর কিছুই না বলে নিঃশব্দে কেঁদে কেঁদে নিজের বাড়িতে ফিরে আসে। এরপর দেখতে দেখতে আবার সেই পূজার দিনগুলো ঘনিয়ে আসে। টানা 41 দিনের জন্য সবাইকে ব্রত পালন করতে হবে এবং কড়া পুজোয় বসতে হবে। ধর্মীয় নিয়ম অনুযায়ী এই সময় কোনো প্রকার মারামারি বা ঝামেলা করা যাবে না, এমনকি ত্রিনাথের প্রিয় লাল পানি পান করাও সম্পূর্ণ নিষেধ। এইসব কড়া নিয়ম শোনার পর ত্রিনাথ গ্রামের এক লোককে ডেকে করার নির্দেশ দেয়, যাও ঢোল পিটিয়ে পুরো গ্রামে অ্যানাউন্স করে দাও যে আমি পুজোতে বসতে যাচ্ছি। এই 41 দিন আমি কোনো মারামারি বা ঝামেলায় জড়াতে পারবো না। তাই এতদিন যাদের যাদের সাথে আমার দ্বন্দ্ব বা ঝামেলা ছিল তারা যেন আজ রাতের মধ্যে আমার সাথে দেখা করে সব মিটমাট করে নেয়। তা না হলে কিন্তু আজ রাতেই আমি সবার অবস্থা খুব খারাপ করে দেব। ত্রিনাথের নির্দেশ পেয়ে সেই লোকটা গ্রামে ঘুরে ঘুরে ঢোল পিটিয়ে সব জায়গায় এই বার্তাটা অ্যানাউন্স করে আসে। ত্রিনাথের ধমক আর হুঙ্কারের কথা শুনে কিছুক্ষণের মধ্যে এক এক করে সবাই ত্রিনাথের কাছে হাজির হতে শুরু করে। তারা হাত জোর করে বলতে থাকে, ত্রিনাথ ভাই, আমরা আপনার সাথে কোনো ঝামেলা বা বিবাদ চাই না, তাই আপনার কাছে আগের সব ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছে। এই 41 দিনের পুজোতে আমরা আপনার বিন্দুমাত্র ডিস্টার্ব করব না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। গ্রামের প্রায় সবার সাথে ঝামেলা মিটে গেলেও সেই বদমাশ ইয়ারাজের ছেলে নাগোল্লা কিন্তু ত্রিনাথের সামনে আসেনি। নিজের উদ্ধত ছেলের বদলে ইয়ারাজি নিজেই ত্রিনাথের পা ধরে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু এই ব্যাপারটা একটু মন থেকে মেনে নিতে পারে না ত্রিনাথ। পুরো গ্রামে ঢোল পিটিয়ে হুঁশিয়ারি দেওয়ার পরও কেন সেই বজ্জাত নিজে এসে ক্ষমা চাইল না, এই ভাবনায় তার রাগ চড়ে যায়। পুজো শুরুর আগেই নাগোল্লাকে সাইজ করার জন্য সে ঘর থেকে একখানা ধারালো দাঁত হাতে তুলে নিয়ে সোজা গহীন জঙ্গলের দিকে রওনা দেয়, যেখানে গেলে হয়তো নাগোল্লাকে খুঁজে পাওয়া যাবে। যদিও বাড়ির লোক আর গোপীরাজু তাকে সেখানে যেতে বারবার বারণ করছিল, কিন্তু কারো বারণ কানে না তুলে এক হাতে ধারালো দা আর অন্য হাতে লাল পানির বোতল নিয়ে অন্ধকার জঙ্গলের দিকে পা বাড়ায় ত্রিনাথ। পরদিন সকালবেলাতেই গ্রামের রাস্তায় হঠাৎ একটা বস্তার মধ্যে কারো লাশ দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই সেখানে গ্রামের শত শত মানুষ জমা হয়। প্রথমে তো সবাই ভেবেছিল এটাও হয়তো কোনো মেয়ের লাশ, কিন্তু বস্তার মুখ খুলতেই দেখা যায় এটি আসলে সেই বজ্জাত নাগোল্লার লাশ। নিজের যুবক ছেলের রক্তাক্ত লাশ দেখে ডুকরে কেঁদে ওঠে তার বাবা রাজি। রাজির মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে না যে এই কাজ ত্রিনাথ ছাড়া আর কেউ করেনি, কারণ গতকাল রাতেই ত্রিনাথ পুরো গ্রামকে ধমক দিয়ে বলেছিল যে নাগোল্লাকে শেষ করে দেবে। তাই রাজি সোজা ত্রিনাথের কাছে গিয়ে কলার ধরে ঝামেলা বাঁধায় এবং কাঁদতে কাঁদতে চিল্লাতে থাকে, তুই কেন আমার ছেলেকে মারলে? ওর ভুলের জন্য তো আমি নিজেই তোর কাছে পা ধরে ক্ষমা চেয়ে এসেছিলাম, তাও কেন তুই ওকে প্রাণে মেরে ফেললি? কিন্তু ত্রিনাথ নির্দ্বিধায় জানায়, আমি তোর ছেলেকে মারিনি। হ্যাঁ, এটা সত্য যে গতকাল রাতে আমি তোর ছেলেকে নিজ হাতে খুন করার জন্যই দা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগেই অজ্ঞাত কেউ তোর ছেলেকে গলা কেটে তাকে মেরে রেখেছিল। তোদের মতো বদমাশকে যে আমি নিজ হাতে মারতে পারলাম না, এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে। ত্রিনাথের মুখের ওপর এমন কথা শুনে রাগে ফুসতে ফুসতে রাজি হুমকি দেয়, তুই তোর এই 41 দিনের পুজোটা আগে শেষ কর ত্রিনাথ, তারপর আমি তোকে দেখে নেব। তোর সাথে যত হিসাব নিকাশ আর বোঝাপড়া আছে পূজার শেষেই আমি মিটিয়ে নিব। সেই সময়টাতেও ত্রিনাথ
ত্রিনাথ অতিরিক্ত মদ খেয়ে চরম নেশাগ্রস্ত অবস্থায় ছিল। গভীর রাজু চিন্তিত হয়ে ত্রিনাথের কাছে জানতে চায় যে গতকাল রাতে আসলে কি ঘটেছিল। ত্রিনাথ তখন বলতে থাকে কাল রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। গতকাল রাতে ত্রিনাথ হাতে দা নিয়ে মাতাল অবস্থায় জঙ্গল পর্যন্ত গিয়েছিল ঠিকই, সেখানে গিয়ে সে জোরে জোরে নাগোল্লার নাম ধরে ডাকতে থাকে। তখনই পেছন থেকে আচমকা নাগোল্লা এসে ত্রিনাথের ওপর অ্যাটাক করে বসে। দুজনের মধ্যে তুমুল হাতাহাতি আর ফাইট শুরু হয়, কিন্তু ত্রিনাথ মারাত্মক নেশাগ্রস্ত অবস্থায় থাকায় ঠিকঠাক শরীরের সামলে মারামারি করতে পারছিল না। এমনকি মারামারির এক পর্যায়ে সে মাটিতে আছড়ে পড়ে। নাগোল্লা যখন তাকে শেষ আঘাত করতে উদ্যত হয়, ঠিক তখনই পেছন থেকে এক রহস্যময় লোক এসে নাগোল্লাকে ধরে ফেলে আর ত্রিনাথের চোখের সামনে ধারালো অস্ত্র দিয়ে নাগোল্লার গলা এপার ওপার করে ফেলে। ত্রিনাথ মারাত্মক মদের নেশায় থাকায় আর খুনির মুখটা একটা কালো টুপি দিয়ে ঢাকা থাকায় সে আসলে খুনির চেহারা চিনতে পারেনি। এসব কথা বলতে বলতে ত্রিনাথ আফসোস করছিল আর দূরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল ত্রিনাথের আদরের নিষ্পাপ মেয়ে মণি। তার ছোট মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার বাবা কেন এভাবে দিনরাত মদ খায়? গত রাতে যদি সেই অচেনা লোকটা না থাকতো আর নাগোল্লা তার বাবাকে মেরে ফেলতো, তবে তারা কি নিয়ে বাঁচত? এসব ভেবে মনির চোখে পানি চলে আসে। সে বাবার কাছে এগিয়ে এসে খুব আকুতি করে বলতে থাকে, তুমি কেন প্রতিদিন এত খারাপ নেশা পানি করো বাবা? আমাকে একটু বলবে? আমি তো এতদিন ছোট মানুষ হিসেবে ভাবতাম যে তুমি নেশা করলে বুঝি তোমার গায়ে শক্তি পারে, কিন্তু এখন তো দেখছি নেশা করলে তোমার কষ্ট আর বিপদ আরো বেড়ে যায়। তুমি কি আমাকে একটা কথা দিতে পারবে বাবা যে তুমি আর কোনোদিন এই মদ ছুঁয়েও দেখবে না? আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না আব্বু। মেয়ের চোখ ভরা পানি আর আকুল মিনতি দেখে ত্রিনাথের বুকটা ধক করে ওঠে। সে সাথে সাথেই মনিকে জড়িয়ে ধরে কথা দেয় যে আজ থেকে সে আর কোনোদিন এই মদের বোতল স্পর্শ করবে না। নিজের কাছে থাকা মদের শেষ বোতলটাও সে তখনই পাথরের উপর আছড়ে ফেলে চুরমার করে দেয়। আর যেহেতু সে নিজের জীবনের থেকেও প্রিয় মেয়েকে কথা দিয়েছে, তাই সে এই কথা কোনোভাবেই ভাঙবে না। পরদিন সকালবেলাতেই মহা ধুমধাম করে শুরু হয়ে যায় মন্দিরের 41 দিনের মূল পূজা। গ্রামের সবাই মিলে খুব আনন্দ উদ্দীপনার সাথে পূজার আয়োজন করছিল। প্রতি বছরের মতো এবারও সবকিছু খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছিল। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন গভীর রাতে গায়ত্রী তার ম্যামের সেই তথাকথিত স্পেশাল ক্লাস শেষ করে বাড়ি ফেরে। ম্যামের সাথে থাকা সেই বিশেষ লোকটা গায়ত্রীকে তার বাইকে করে সোজা গ্রামের মুখে পৌঁছে দিতে চায়। সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল ত্রিনাথ আর তার মেয়ে মণি। বাইক থেকে নামার পর গায়ত্রীকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মনটা একদমই ভালো নেই আর সে খুব বড় কিছু একটা গোপন করার চেষ্টা করছে। চতুর্মণি ব্যাপারটা আজ করতে পারে আর বাবাকে বলে, বাবা গায়ত্রী আবার মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু ত্রিনাথ মণিকে আশ্বস্ত করে বলে, আরে না মণি, এমন কিছুই হয়নি। গায়ত্রীর যদি কোনো সমস্যা হতো তবে সে সবার আগে এসে আমাকেই জানাতো। এরপর গায়ত্রী বিষণ্ণ মনে বাড়ির দিকে চলে যায়। পরদিন আবারও সকাল সকাল মন্দিরে পূজা করতে চলে যায় ত্রিনাথ। আর সেদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ সেই মেয়েটিকে আবার দেখতে পায় মণি, যাকে গায়ত্রীর সাথে স্পেশাল ক্লাসে সিলেক্ট করা হয়েছিল এবং যাকে মণি কয়েকদিন আগে বাজারের মধ্যে দেখেছিল। মেয়েটাকে একা পেয়ে মণি সোজা তার কাছে গিয়ে বসে এবং খুব নরম সুরে জিজ্ঞেস করে, তুমি কেন ম্যামের ওই স্পেশাল ক্লাস করছো না বলো তো? আর স্কুলই বা কেন হুট করে ছেড়ে দিলে? প্রথমে তো মেয়েটা মারাত্মক ভয়ে মুখ খুলতেই চাইছিল না, কিন্তু মনির বারবার অনুরোধ আর সহানুভূতির সামনে সে আর চেপে থাকতে পারে না। ম্যাডাম আর তাদের কুৎসিত গোপন অপকর্মের সব সত্য এক নিঃশ্বাসে মনিকে বলে দেয়। তবে সেখান থেকে ভয়ে পালিয়ে যাওয়ার আগে মেয়েটা মনিকে হাত ধরে অনুরোধ করে বলে, আমি যে তোমাকে এসব কথা বলেছি তা যেন ভুল করেও কেউ জানতে না পারে। যদি কেউ জানতে পারে তবে আমাকে আর আমার পরিবারকে অনেক বড় বিপদের মধ্যে পড়তে হবে। স্কুল থেকে ফেরার পর মনের ভেতরে পুষে রেখে সেই ভয়ঙ্কর সত্যটা বাবাকে জানানোর জন্য ছটফট করছিল মনি, কিন্তু হঠাৎ করেই জীবনের প্রথমবারের মতো মনির পিরিয়ড শুরু হয়ে যায়। আর স্থানীয় কুসংস্কার ও সামাজিক নিয়মের কারণে তার মা কাবেরী তাকে ঘরের বাইরে বের হতে বা বাবার সামনে যেতেও বাধা দেয়। কাবেরী বলে, তোমার যা বলার আছে মনি, শরীরটা একটু ভালো হোক, পুজো শেষ হোক, তারপর বাবাকে বলো। কিন্তু বাসের সেই সহপাঠী মেয়েটা মনিকে আসলে কি গোপন সত্য জানিয়েছিল তা গল্পের সামনের দিকে উন্মোচিত হবে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 2 দিন। একদিন সন্ধ্যাবেলা মনি আকুল হয়ে তার মাকে বলে, মা আজকে আমি বাবাকে অন্তত একটু দূর থেকে হলেও দেখতে চাই। কতদিন ধরে আমি বাবাকে চোখ ভরে দেখি না। কাবেরী প্রথমে রাজি না হলেও মেয়ের চরম জেদের কাছে নতি স্বীকার করে। মনিকে সাথে নিয়ে তিনি দূর থেকে ত্রিনাথকে এক ঝলক দেখানোর জন্য মন্দিরের প্রাঙ্গণের দিকে নিয়ে যায়। কিন্তু তারা সেখানে পৌঁছানোর ঠিক মুহূর্তেই ত্রিনাথ তার নিজস্ব গাড়ি নিয়ে পুজোর মূল অনুষ্ঠানে এলাকার এমএলএ কে ইনভাইট করার জন্য তড়িঘড়ি করে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ফলে এবারও বাবার সাথে মনের কথাটা বলা আর হয়ে ওঠে না মনের। সেদিন রাতে যথারীতি গায়ত্রীকে তার স্পেশাল ক্লাস শেষে বাড়িতে দিয়ে আসার জন্য বাইকে করে নিয়ে আসছিল শিক্ষিকার সেই বিশেষ লোকটা। কিন্তু গ্রামের বাইরের একটা ফাঁকা ও নির্জন ব্রিজের উপর আসা মাত্রই লোকটার বাইকের জ্বালানি হঠাৎ শেষ হয়ে যায়। লোকটা নির্জন ব্রিজের উপর গায়ত্রীকে একা দাঁড় করিয়ে রেখে পেট্রোল নিয়ে আসার জন্য
চলে যেতে চায়। ভয়ে শিউরে ওঠে গায়ত্রী মিনতি করে বলে, আমাকে এই অন্ধকারে একা ফেলে যাবেন না, আমার খুব ভয় করছে। কিন্তু লোকটা গায়ত্রীকে কড়া গলায় ধমক দিয়ে সেখানে একা দাঁড় করিয়ে রেখে তেল আনার উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ব্রিজের অপর পাশ থেকে সেই বখাটের 4 জন লোককে হেঁটে আসতে দেখে গায়ত্রী। ভয়ে জমে গিয়ে সে দ্রুত ব্রিজের নিচে অন্ধকারে লুকিয়ে পড়ে, কিন্তু শয়তান 4 জনের একজনের হঠাৎ প্রস্রাব করার জন্য সে ব্রিজের ধারে যায় এবং ব্রিজের নিচে লুকিয়ে থাকা গায়ত্রীকে দেখে ফেলে। সে তখনই চিৎকার করে বাকি 3 জন সঙ্গীকে ডেকে আনে। গায়ত্রীকে একা ও অসহায় পেয়ে ওদের 4 জনের চোখে মুখে আবার সেই হিংস্র আর বিকৃত লালসা ফুটে ওঠে। এদিকে রাত গভীর হয়ে গেলেও গায়ত্রী তখনও বাড়ি না ফেরায় তার মা প্রচন্ড টেনশনে পড়ে যায়। উপায় না পেয়ে তিনি গোপীরাজুকে ফোন করে কান্নাকাটি করতে শুরু করে। খবর শোনা মাত্রই গোপীরাজু তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসে এবং বুঝতে পারে মেয়ে বড় কোনো বিপদে পড়েছে। শুরু হয় পুরো গ্রাম জুড়ে ব্যাপক খোঁজাখুঁজি, কিন্তু গ্রামের কোথাও গায়ত্রীর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। মেয়ে নিখোঁজের এই খবরটা একসময় ত্রিনাথের কানেও পৌঁছে যায়। নিজের প্রিয় গায়ত্রী মায়ের বিপদের কথা শুনে সেও ঘর থেকে বেরিয়ে পড়ে খোঁজাখুঁজির জন্য। গ্রামের শতাধিক মানুষ রাতভর আলো জ্বালিয়ে বাঁশঝাড়, নদী আর মাঠ ঘুরে ফেললেও গায়ত্রীর কোনো খোঁজ মেলে না। রাত কেটে সকালের সূর্য ওঠে। ঠিক তখনই খবর আসে গ্রামের পেছনের জঙ্গলটার মধ্যে একটা ক্ষতবিক্ষত নিথর লাশ পড়ে রয়েছে। খবর পাওয়া মাত্রই গ্রামের সবাই সেখানে ছুটতে থাকে সেই ভয়াবহ দৃশ্য দেখার জন্য। গোপীরাজও কাঁপতে কাঁপতে লাশের কাছে যায়, কিন্তু লাশটা দেখা মাত্রই সে যেন পাথরের মতো স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। সে নিথর হয়ে নিঃশব্দে সেখান থেকে ফিরে আসে। এর কিছুক্ষণ পর ত্রিনাথের বউ কাবেরী সেখানে পৌঁছায় এবং লাশটার কাছে গিয়েই বিকট চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে সেই লাশটা ধরে মাটিতে আছড়ে পড়তে শুরু করে। গোপীরাজুর এই অস্বাভাবিক নীরবতা আর কাবেরীর এমন বুক চাপা কান্না দেখে সেখানে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে সেখানে উপস্থিত হয় ত্রিনাথ। এসে সে অস্থির হয়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে এখানে নাকি একটা মেয়ের লাশ পাওয়া গেছে। এটা কার লাশ? শোনো, আমাকে কেউ বলবে না যে এটা গায়ত্রীর লাশ। আমি খুব ভালো করেই জানি আমার গায়ত্রী মা একদম ভালো আছে। কথাটা বলতে বলতে সে কাঁদতে থাকা নিজের বউ কাবেরীর দিকে এগিয়ে যায়। কাবেরী তখন ত্রিনাথের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে এমন একটা নির্মম সত্য প্রকাশ করে যা শোনা মাত্রই ত্রিনাথের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। কাবেরী জানায় জঙ্গলে পড়ে থাকা লাশটি গায়ত্রীর নয়, এটা আসলে ওদের নিজেদের পরম আদরের নিষ্পাপ মনির লাশ। এই কথা শোনা মাত্র ত্রিনাথ সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার চারপাশের সবকিছু যেন এক মুহূর্ত থমকে যায়। পায়ের তলার মাটি 1000 ফুট নিচে ধসে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এখানে তার ফুলের পবিত্র মেয়ে মনির লাশ কিভাবে আসবে? নিখোঁজ হয়েছিল তো গোপীরাজুর মেয়ে গায়ত্রী, তাহলে মণি কিভাবে খুন হলো? চরম মানসিক আঘাতে ত্রিনাথ মানসিকভাবে একদম উন্মাদ ও পাগল প্রায় হয়ে যায়। এরপর প্রতিবেশীরা মিলে কোনো মতে তাকে সামলে মণিকে বাড়িতে নিয়ে আসে এবং সৎকারের প্রস্তুতি নিতে থাকে। গ্রামের মুরব্বীরা বলে মেয়ের শেষ কার্য দ্রুত সম্পন্ন করতে হবে, তা না হলে বিদেহী আত্মা কষ্ট পাবে। কিন্তু ত্রিনাথ কিছুতেই তা করতে দিচ্ছিল না, কারণ কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার কলিজার টুকরো মণি আর এই পৃথিবীতে বেঁচে নেই। মেয়ের বিভৎস লাশের কথা ভাবতে ভাবতে ত্রিনাথের মাথায় হঠাৎ একটাই চিন্তা ঘোরে। এই চরম নৃশংস কাজ নির্ঘাত রাজির বজ্জাত ভাই রাজিরই কাজ। কারণ রাজি মনে করেছিল তার ছেলে নাগল্লাকে ত্রিনাথই খুন করেছে, তাই নিজের ছেলের খুনের বদলা নিতেই রাজি হয়তো লোক লাগিয়ে বা নিজে গিয়ে ত্রিনাথের নিষ্পাপ মেয়েকে এইভাবে নির্মমভাবে খুন করেছে। এই ভাবনা মাত্রই ত্রিনাথের ভেতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে উন্মাদের মতো ধারালো অস্ত্র হাতে নিয়ে সোজা রাজির বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে রাজির ঘরের বাইরে থেকে মস্ত বড় তালা ঝুলছে। প্রথমে ত্রিনাথ ভেবেছিল রাজি হয়তো ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু সেখান থেকে ফিরে আসা ঠিক মুহূর্তেই ঘরের ভেতর থেকে মৃদু একটা আওয়াজ তার কানে আসে। ত্রিনাথ বুঝতে পারে বজ্জাত রাজি বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরেই আত্মগোপন করে আছে। ত্রিনাথ কুড়াল দিয়ে ঘরের দরজা কোপাতে শুরু করলে বিপদ টের পেয়ে রাজি পেছনের গোপন দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ত্রিনাথ দরজা ভেঙে ভেতরে ঢোকে ঠিকই, কিন্তু ততক্ষণে ঘর একদম ফাঁকা। তীব্র ক্ষোভ আর যন্ত্রণা বুকে নিয়ে ত্রিনাথ সেখান থেকে বেরিয়ে বাজারের মেঠো পথ দিয়ে হাঁটছিল। ঠিক তখনই তার নজর পড়ে বাসের সেই বঘাটে 4 যুবকের একজনের উপর। ত্রিনাথকে দাপিয়ে আসতে দেখে লোকটা ভয় পেয়ে অমনি উল্টো দিকে দৌড়াতে শুরু করে। ওকে দৌড়াতে দেখে ত্রিনাথের সন্দেহ শতগুণ বেড়ে যায়। সে হিংস্র বাঘের মতো তাড়া করে লোকটাকে ধরে ফেলে এবং শক্ত মাটিতে ফেলে বিতরক পেটাতে শুরু করে। ত্রিনাথ চিৎকার করে বলতে থাকে, তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন শয়তান? তোরাই আমার মনিকে মেরেছিস। মার খেতে খেতে লোকটা প্রাণ ভিক্ষা চেয়ে কাঁদতে কাঁদতে বলে, ত্রিনাথ ভাই বিশ্বাস করুন, আমরা গায়ত্রীর সাথে কোনো খারাপ কাজ করিনি, আমি ওকে কিচ্ছু করিনি। লোকটার মুখে মনির বদলে গায়ত্রীর নাম শুনে ধাক্কা খায় ত্রিনাথ। সে ধমক দিয়ে জিজ্ঞেস করে, তোরা গায়ত্রীর সাথে কি করতে চেয়েছিলে আর কোথায় দেখা হয়েছিল তোদের সাথে? তখন লোকটা ভয়ে ভয়ে আসল ঘটনা খুলে বলে, গতকাল সন্ধ্যাবেলা আমরা যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন আমরা গায়ত্রীকে সেখান থেকে একা দেখতে পাই। সত্যি বলতে আমাদের উদ্দেশ্য খারাপই ছিল আর আমরা ওর সাথে খারাপ কিছু করতে যাচ্ছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে এমএলএ এর লাল বাতিওয়ালা গাড়ি চলে আসে। এমএলএ নিজেই গাড়ি থেকে নেমে গায়ত্রীকে তুলে নিয়ে চলে যান। লোকটার এই কথাটা শোনা মাত্রই ত্রিনাথের মাথায় বিশাল এক খটকা লাগে, কারণ কাল রাত থেকে গ্রামে তো সবাই এটাই জেনে এসেছে যে গায়ত্রী নাকি ম্যাডামের বাসায় স্পেশাল ক্লাস করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর এজন্যই এমএলএ নিজ দায়িত্বে তাকে পৌঁছে দিয়েছিল। কিন্তু এই বখাটেদের মুখে এমএলএ কর্তৃক ব্রিজের উপর থেকে গায়ত্রীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার কথা শুনে
ত্রিনাথ বুঝতে বাকি থাকে না যে এই সাজানো ঘটনার পেছনে খুব বড় আর ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। সেদিন সন্ধ্যাবেলাতেই ত্রিনাথের বন্ধু এসে তার মেরামত করা মোবাইলটা দিয়ে যায়। আসলে মন্দিরের পুজো চলাকালীন সময় ফোনটা দুর্ঘটনাবশত পানিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল, সেটাই দোকান থেকে ঠিক করিয়ে এনেছিল বন্ধুটি। ফোনটি হাতে পাওয়ার পর ত্রিনাথ তার বিষণ্ণ মন নিয়ে মোবাইলে সেভ থাকা মেয়ের স্মৃতি জড়ানো ভয়েস নোটগুলো একটা একটা করে শুনতে শুরু করে। শুনতে শুনতে হঠাৎ করেই একটা ভয়েস নোটে ভেসে ওঠে আর আদরের মেয়ে মনির চরম ভীত আর আতঙ্কিত এক আকুতি। সেই অডিওতে মনি যা বলেছিল তা শোনার জন্য ত্রিনাথ দুনিয়ার কোনো কিছুর বিনিময়েও প্রস্তুত ছিল না। ভয়েস নোটটা শোনা মাত্রই ত্রিনাথের সমস্ত শরীর জমে বরফ হয়ে যায়। সে সাথে সাথে কল করে পুরোহিত গোপীরাজুকে তার জন্য কিছু খাবার নিয়ে পুকুর পাড়ের নির্জন জায়গায় আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই গোপীরাজু খাবারের পাত্র হাতে সেখানে উপস্থিত হয়। গোপীরাজু বসতেই ত্রিনাথ কোনো কথা না বলে অচেনা মুখে মোবাইলের সেই ভয়েস নোটটা প্লে করে দেয়। নীরব থমথমে রাতে স্পিকার থেকে স্পষ্ট ভেসে আসে মনির কাটা কাটা গলায় শেষ আকুতি, আমাকে গোপীরাজু আঙ্কেল মেরে ফেলবে বাবা। নিজের নাম আর মনির সেই আর্তনাদ শোনা মাত্রই গোপীরাজুর হাত থেকে খাবারের পাত্র মাটিতে পড়ে যায়। সে একদম থ হয়ে দাঁড়িয়ে থাকে। ত্রিনাথের থমথমে চাহনি দেখে গোপীরাজু কাপা গলায় বলে, ত্রিনাথ, আমি আমার মেয়ে আর তার মায়ের সাথে শেষবারের মতো একটু দেখা করে আসি। সে যখন পা বাড়িয়ে চলে যেতে নেয়, ত্রিনাথ বাঘের মতো এক হাতে গোপীরাজুর কলার চেপে ধরে টেনে বসায়। হিংস্র চোখে তাকে জিজ্ঞেস করে, বল কাল রাতে ঠিক কি ঘটেছিল আমার মনির সাথে। গোপীরাজু বুঝতে পারে আর কোনো পথ খোলা নেই। সে কান্না ভেজা গলায় কাল রাতেই সেই পৈশাচিক ঘটনা বলতে শুরু করে। সেদিন সন্ধ্যাবেলা যখন গায়ত্রী নিখোঁজ ছিল, ঠিক তখনই গোপীরাজুর ফোন কল আসে। এলাকার পশুবৃত্তির এমএলএ তাকে সোজা সেই শয়তান শিক্ষিকার বাড়িতে যেতে পারে। গোপীরাজু সেখানে পৌঁছে দেখে তার নিজের মেয়ে গায়ত্রী এক কোণে অর্ধনগ্ন আর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে কাঁদছে। তাকে দেখলেই বোঝা যাচ্ছিল তার সাথে চরম বিভৎস ও নোংরা কাজ করা হয়েছে। নিজের মেয়ের এই অবস্থা দেখে গোপীরাজু যখন স্তম্ভিত, তখন এমএলএ একটা কুৎসিত হাসি দিয়ে তার চরম বিকৃত মানসিকতার কথা স্বীকার করে। এমএলএ বলে, আমার একটা মারাত্মক সাইকো রোগ আছে গোপীরাজু। স্কুল পড়ুয়া ছোট ছোট নিষ্পাপ মেয়েদের দেখলে আমার আকর্ষিত হয়ে পড়ি। ওদের সাথে কুকর্ম করতে আমার খুব ভালো লাগে। আর আমাকে এই কাজে এতদিন ধরে সাহায্য করে আসছে এই বদমাস ম্যাডাম। স্পেশাল ক্লাসের টোপ দিয়ে ও কোচি মেয়েগুলোকে এখানে নিয়ে আসে আর আমি এই শ্লীলতাহানি করি। এ পর্যন্ত বহু মেয়ের জীবন আমি এভাবে ধ্বংস করেছি। আর যে 4টে মেয়ে আমার বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল, তাদের আমি নিজ হাতে খুন করে পুড়িয়ে দিয়েছি। একদিন স্কুলে গিয়ে গায়ত্রীকে দেখেই আমার পছন্দ হয়ে যায় এবং ও আমাকে ধন্যবাদ দিতে এসেছিল। আর তখনই আমি ম্যাডামকে ওর ব্যবস্থা করতে বলে। প্রথম দিন ত্রিনাথ এসে পড়ায় আমি কিছু করতে পারিনি। তোমার মেয়ে কিন্তু খুব ভালো, নিজের ইজ্জত পরিবারের কথা ভেবে ও কিন্তু কাউকে কিছু জানায়নি। এমএলএ আরো বলে, কাল রাতে যখন বাইকের তেল শেষ হয় গায়ত্রী ব্রিজের উপর একা দাঁড়িয়েছিল, তখন আমি ওকে গাড়িতে তুলে নিয়ে সেই ম্যাডামের ঘরে ঢুকাই এবং যা করার করি। কিন্তু আসল ঝামেলা বাঁধে অন্য এক জায়গায়। ঘটনা হচ্ছে, কয়েকদিন আগেই বাসে পড়া সেই মেয়েটি যখন মনিকে ম্যাডাম আর এমএলএ সব নোংরা কুকর্মের কথা বলে দেয়, মনি তখনই বুঝেছিল গায়ত্রী আপু বড় বিপদে আছে। সেদিন সন্ধ্যায় গায়ত্রীকে উদ্ধার করার জন্য মনি ওই মেয়েটাকে সাথে নিয়ে সোজা ম্যাডামের বাড়ির সীমানার দেয়াল টপকে ভেতরে ঢোকে। জানালা দিয়ে মনি আর ওই মেয়েটা স্পষ্ট দেখতে পায় যে এমএলএ কিভাবে গায়ত্রীর উপর অত্যাচার করছে। কিন্তু জানালায় শব্দ হওয়ায় এমএলএ আর ম্যাডাম বুঝে ফেলে যে কেউ তাদের এই নোংরা দৃশ্য দেখে ফেলেছে। এমএলএ লোকেরা দৌড়ে এসে ওদের ধরার চেষ্টা করলেও মনি আর ওই মেয়েটা চটজলদি দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হয়। এমএলএ গোপীরাজুকে হুমকি দিয়ে বলে, আমি সব জানতে পেরে তোমাকে এখানে ডেকে পাঠালাম গোপীরাজু, এখন সিদ্ধান্ত তোমার হাতে। ত্রিনাথের মেয়ে মনি আর ওই মেয়েটা সবকিছু দেখে ফেলেছে। তুমি গিয়ে ত্রিনাথের মেয়েকে বোঝাও যাতে সে এসব কথা বাড়িতে বা ত্রিনাথকে না বলে। আর যদি না বোঝাতে পারো, তবে তোমার মেয়ের এই নোংরা ভিডিওগুলো আমি কাল সকালেই সারা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। এবার বলো তুমি কি করবে? নিজের মেয়ের ইজ্জত বাঁচানোর তাগিদে গোপীরাজুর সাথে সাথে ছুটে চলে ত্রিনাথের বাড়িতে। সেখানে মনিকে একা পেয়ে সে অনুরোধ করতে থাকে। মনি গোপীরাজুকে দেখেই উত্তেজিত হয়ে বলে ওঠে, আঙ্কেল চলেন বাবাকে সব বলি। এমএলএ আর ম্যাডাম গায়ত্রী আপুর সাথে চরম অন্যায় করেছে। গোপীরাজু তখন ফুপিয়ে কেঁদে ওঠে মনিকে ফিসফিস করে বলে, চলো মনি আমরা বাইরে গিয়ে শান্ত হয়ে কথা বলে। সে মনিকে ভুলিয়ে ভালিয়ে ব্রিজের উপর নিয়ে আসে, যেখানে অন্ধকারের মধ্যে আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এমএলএ। গাড়ির ভেতরে মনিকে বসিয়ে এমএলএ আর গোপীরাজু দুজনে মিলে অনুনয় বিনয় করতে থাকে, ভয় দেখাতে থাকে যাতে মনি এসবের কিছু তার বাবা ত্রিনাথকে না জানায়। কিন্তু মনির তো ত্রিনাথের রক্ত। ত্রিনাথ সবসময় তার মেয়েকে শিক্ষা দিয়েছিল, কোথাও অন্যায় হতে দেখলে কখনো চুপ থাকবে না মনি, সাথে সাথে তার প্রতিবাদ করবি আর বাবাকে এসে বলবি। তাই মনি শক্ত গলায় জানিয়ে দেয়, আমি বাবাকে সব বলে দিব, তোমরা গায়ত্রী আপুর ক্ষতি করেছ, বাবা তোদের কেউকে ছাড়বে না। মনির এই অটল মনোভাব দেখে এমএলএ গাড়ি থেকে নেমে পড়ে। সে বাইরে দাঁড়িয়ে গোপীরাজুকে একটা ধারালো ছুরি হাতে নিয়ে শীতল গলায় বলে, গোপীরাজু তোমার কাছে এই দুটো রাস্তা খোলা আছে, হয় নিজের মেয়ের ইজ্জত আর জীবন বাঁচাও, না হয় এই ত্রিনাথের মেয়েকে চিরতরে চুপ করিয়ে দাও। যদি নিজের মেয়েকে জীবিত দেখতে চাও, তবে এই মেয়েকে তোমার নিজ হাতে খুন করতে হবে। গোপীরাজু এমএলএ এর পেছনে পেছনে গিয়ে কেঁদে কেঁদে হাত জোর করে মিনতি করতে থাকে, হুজুর দয়া করে ছোট্ট বাচ্চাটাকে মারতে বলবেন না, ও তো একদম বাচ্চা মানুষ। কিন্তু এমএলএ কোনো কথা না শুনে পিস্তল উঁচিয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই গোপীরাজু যখন বাইরে এমএলএ এর পায়ে ধরে কান্নাকাটি করছিল, গাড়িতে বসে থাকা চতুর
মনি তার বাবাকে তার এই বিপদ জানানোর জন্য সে গোপীরাজুর ফোন থেকে তার বাবাকে একটা ভয়েস নোট সেন্ড করে। এরপর গোপীরাজু আবার গাড়ির ভেতরে ফিরে আসে, মনিকে শেষবারের মতো হাঁটু গেড়ে অনুরোধ করে বলে, মামনি, লক্ষ্মী মা আমার, তুই কথা দে তোর বাবাকে কিছু বলবি না, আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে রে মা। কিন্তু মনি কান্নাকাটি করে এক চুলো সরে আসে না। সে বারবার বলতেই থাকে যে সে তার বাবাকে সব জানাবেই। নিজের মেয়ের ইজ্জত ও ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে অন্ধ হয়ে যাওয়া পশুতুল্য গোপীরাজু তখন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে কাপা হাতে মনির মুখ চেপে ধরে পৈশাচিক শক্তিতে তার গলায় ছুরি চালিয়ে দেয়। মনি গাড়ির সিটেই ঢলে পড়ে। এরপর সেই নিষ্পাপ লাশটা নিয়ে তারা গহীন জঙ্গলে ফেলে রেখে আসে। পুকুর পাড়ে বসে গোপীরাজুর মুখে নিজের কলিজার টুকরা মনির এমন নির্মম হত্যাকাণ্ডের বিবরণ শুনে ত্রিনাথের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে ওঠে। তার শরীর থেকে যেন আগুনের ছাই উঠছিল। সে হিংস্র পশুর মতো তাকাতেই গোপীরাজু কেঁদে উঠে আত্মপক্ষ সমর্থন করে বলে, আমি আমার মেয়েকে সবসময় মিথ্যা বলতে আর সবকিছু লুকিয়ে চেপে যেতে শিখিয়েছি ত্রিনাথ, তাই আমার মেয়ে আজও ইজ্জত হারিয়ে হলেও জীবন্ত বেঁচে আছে। আর তুমি তোমার মেয়েকে অতিরিক্ত সাহসী আর প্রতিবাদী করে গড়ে তুলেছিলে, অন্যায় সহ্য না করার শিক্ষা দিয়েছিলে, আর ঠিক এই কারণেই তোমার আদরের মনিকে এই পরিণতি ভোগ করতে হলো। ও মরে গেল। তোমার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুর জন্য একমাত্র আর শুধুমাত্র দায়ী তুমি নিজে আর তোমার ওই বাড়াবাড়ি শিক্ষা। গোপীরাজুর মুখে নিজের আদর্শ আর মৃত মেয়েকে নিয়ে এমন জঘন্য ও অহংকারী কথা শোনা মাত্রই ত্রিনাথের ভেতরে থাকা শয়তানটা জেগে ওঠে। তার মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার জোগাড় হয়। কোনো কথা না বলে 1 সেকেন্ড সময় দেরি না করে ত্রিনাথ তার খালি হাত দিয়ে গোপীরাজুর গলায় আধানে যে মুহূর্তের মধ্যেই গোপীরাজুর শ্বাস নালী ছিঁড়ে রক্তে ভেসে ওঠে। চটফট করতে করতে সেখানেই মারা পড়ে পশুতুল্য এই গোপীরাজু। গোপীরাজুকে খতম করার পর ত্রিনাথের রাগ আর থামার নাম নিচ্ছিল না। সে স্পেশাল ক্লাসে যাওয়া কয়েকজন মেয়েকে সাথে নিয়ে সোজা হানা দেয় সেই শয়তান শিক্ষিকার বাড়িতে। সেখানে পৌঁছেই ত্রিনাথ ম্যাডামকে কড়া হুমকি থামকি দিয়ে বাধ্য করে এমএলএ কে ফোন করতে। ম্যাডাম ভয়ে ভয়ে এমএলএ কে ফোন করে বলে, ম্যামের বাসায় একটা নতুন অপূর্ব সুন্দরী মেয়ে এনেছে, আপনার পছন্দ হলে এখনই চলে আসতে পারেন। কিন্তু এমএলএ এর মনে কেমন যেন একটা খটকা লাগে, তাই সে একা না এসে একদল সশস্ত্র গুন্ডা পান্ডা নিয়ে ম্যাডামের বাড়িতে হাজির হয়। সেখানে ত্রিনাথকে দেখা মাত্রই শুরু হয়ে যায় তুমুল রক্তক্ষয়ী ফাইট। এই লড়াইয়ে ত্রিনাথ আর সাধারণ কোনো মানুষ ছিল না, সে যেন সাক্ষাৎ এক রাক্ষসে পরিণত হয়েছিল। ক্ষোভ আর প্রতিশোধের আগুনে জ্বলে সে একাই এমএলএ এর সব কটা খুনটাকে কোচোকাটা করতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলা এই মারামারিতে ত্রিনাথ কাউকেই ক্ষমা করেনি, সবাইকে একে একে স্পট ডেড করে ফেলে। গুন্ডাদের খতম করে এবার ত্রিনাথ পা বাড়ায় আসল অপরাধী এমএলএ এর দিকে। এমএলএ তখন প্রাণ ভয়ে দৌড়ে ছাদের উপর উঠে যায়। ছাদ থেকে কোণঠাসা হয়ে সে পাশ থেকে একখানা বটি নিয়ে নেয় এবং একটা নিষ্পাপ মেয়ের গলায় ধরে নিজের প্রাণ বাঁচানোর দোরগোড়ায় দাঁড়ায়। কিন্তু ত্রিনাথ ভয় না পেয়ে সেখানে উপস্থিত সব মেয়েকে উদ্দেশ্য করে গর্জে উঠে বলে, তোমরা কি চাও ওই নরপশুটা বেঁচে থাক আর তোমরা সারা জীবন এই ভয় নিয়ে বেঁচে থাকো? যদি তা না চাও তবে নিজেদের জীবনের ফয়সালা আজ তোমরাই নিজেদের হাতে করো। ত্রিনাথের এই কথাটা শোনা মাত্রই মেয়েদের ভেতরে চেপে থাকা ক্ষোভ ভেঙে পড়ে। তারা সবাই মিলে এমএলএর উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে বিধরক মারতে শুরু করে। মেয়েদের হাত থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে রক্তাক্ত অবস্থায় এমএলএ কিছুটা দূরে ছিটকে পড়ে। সে হাঁপাতে হাঁপাতে ত্রিনাথকে হুমকি দিয়ে বলতে থাকে, তুই একজন এমএলএর গায়ে হাত তুললি, তুই ভাবছিস তুই বেঁচে যাবি? আমার লোকজনেরা তোকে কি দশা করবে তা তুই চিন্তাও করতে পারছিস না। এমএলএর মুখে এমন অধ্যত্ত শুনে ত্রিনাথের মাথা একদম বিগড়ে যায়। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক কোবে এমএলএর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। সে বিচ্ছিন্ন কাটা মাথাটা ছাদ থেকে গড়িয়ে সোজা নিচে পড়ে বাধা অবস্থায় থাকা শিক্ষিকার মুখের সামনে। এবার ত্রিনাথ নিচে নেমে আসে এবং শিক্ষিকার সাথে সেই গোপন লোকটাকেও মেরে ফেলে। এরপর সে সেই পশুতুল্য শিক্ষিকার সামনে গিয়ে দাঁড়ায় এবং করুণ গলায় বলে, আমাদের সমাজে একজন শিক্ষকের স্থান বাবা মায়ের ঠিক পরেই, আর তুমি যখন শিক্ষক হয়ে নিজের ছাত্রীদের এভাবে নর পশুদের হাতে তুলে দাও তখন তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। এটুকু বলেই ত্রিনাথ সেই শয়তান শিক্ষিকাকে চরম যন্ত্রণা দিয়ে নির্মমভাবে খতম করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় সেই উদ্ধার হওয়া মেয়েদেরকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ত্রিনাথ। যেহেতু এই পৈশাচিক ঘটনার পেছনের কোনো আইনি প্রমাণ ছিল না, তাই পুলিশও ত্রিনাথের কিছু করতে পারেনি। এভাবে এক বাবা তার মেয়ের নির্মম হত্যাকাণ্ডের চরম আর রক্তক্ষয়ী প্রতিশোধ শেষ করে। রিভেঞ্জ নেওয়ার পর ত্রিনাথ কান্না ভেজা চোখে তার আদরের মেয়ে মনের শেষকৃত্য সম্পন্ন করে। যদিও মনে চলে যাওয়ার সময় অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সবকটা খুনিকে নিজের হাতে খতম করতে পারায় ত্রিনাথের মন অন্তত একটু শান্তি ছিল যে তার মেয়ের আত্মা আজ মুক্ত। আর এভাবেই করুণ চমকপ্রদ এক সমাপ্তি ঘটে এই সিনেমাটির। আসলে অপরাধী যতই চতুর আর শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন তাদের খারাপ কাজের বিচার হবে, তা হোক এই কালে বা পরকালে। গাইস, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনের জন্য খারাপ লেগেছে, যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।